My dear lovely students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসের আয়োজন করেছি, যেটা হয়তো তোমরা ইতিমধ্যে অনেক পড়েছো, অনেক জেনেছো, এবং ইতিমধ্যে এ ব্যাপারে আমি আরো একটা ক্লাস নিয়েছিলাম, একটা কি দুটা ক্লাস নিয়েছিলাম, বুঝেছিলাম। এখন জিনিসটাকে আরেকটু আপডেট করে, আরেকটু ইজি করে, আরেকটু ইনফরমেটিভ করে তোমাদের সামনে তুলে দিচ্ছি। আর আশা করছি তোমরা যদি জিনিসটাকে মনোযোগ দিয়ে কোনো রকম স্কিপিং করা ছাড়া ওয়াচ করো, তাহলে এই ব্যাপারে তোমাদের সম্পূর্ণটাই জানা হয়ে যাবে, আর তোমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, তোমাদের কোনো ভুলভ্রান্তি হবে না বলে আমার বিশ্বাস। আর নিশ্চয় বুঝতে পারছো সেটা কি, যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স তোমরা আগেও পড়েছো, এখনো পড়ছো, ভবিষ্যতেও পড়বে, এবং এই ধরনের সেন্টেন্স গুলো যে কিভাবে ব্যবহৃত হয়, এর গুরুত্ব যে কতটুকু আছে, এটা হয়তো বলে শেষ করতে পারবো, বলে বোঝাতে পারবো না। কিন্তু আমরা এই ইফ কন্ডিশন ব্যবহার করতে গিয়ে দেখি অনেকেই ভুল করে বসে, অনেকে। সুতরাং এটা ভুল যেন না হয়, সেজন্য আমি জিনিসটাকে আজকে সেভাবে সেট করেছি। শুধু তোমার মনোযোগ দরকার, ধৈর্য দরকার। অর্থাৎ আমি যতটুকু সময় এই জিনিসটা বুঝাবো, ততটুকু সময় তোমাকে ধৈর্য ধরে একটু দেখতে হবে, শুনতে হবে, তাহলে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তার কারণ এখানে আমি যথাসম্ভব চেষ্টা করছি বেশি করে এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, যাতে তোমরা সেটা পারমানেন্টলি মনে রাখতে পারো। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য অনুরোধ করছি। আর কেন করবে সেটা যদি তুমি বিচার বিবেচনা করতে চাও বা ভেরিফাই করতে চাও, তাহলে আগে তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে যাও। আর প্লে লিস্টে গিয়ে দেখবে কি এখানে অজস্র প্লে লিস্ট আছে, সেখান থেকে আমার মনে হয় তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে যেতে পারো। আর ওয়াচ করো, এও আশা করছি সেটা তোমার মনের মতো হবে এবং সহজ হবে, দীর্ঘদিন তুমি সেটা মনে রাখতে পারো। আর যদি তাই হয়ে থাকে তাহলে আমার অনুরোধ করাটা তো আর বেঠিক না, বা বাকি মানে যথাযথ, ঠিক আছে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে সময় নষ্ট না করে চলো দেখি যে কিভাবে ইফ এর ব্যবহারটা হচ্ছে, কত ধরনের ইফ এর ব্যবহার আছে, এর আগে আমরা কোনো ভুল ভ্রান্তি করেছি, আমাদের ছিল কিনা, ভুল ভ্রান্তি পড়েছি কিনা, সেটাও এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। শুধু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো, ঠিক আছে। দেখো তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে কি, আজকে কি বিষয়ে আমরা শিখতে যাচ্ছি বা তোমাদেরকে শেখাতে যাচ্ছি সেটা নিশ্চয় বুঝতে পারছো, যে কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্সের গুরুত্ব কিরকম তা হয়তো বর্ণনা করা যাবে না, শুধু এতটুকু বলা যায় এর যে গুরুত্ব বা ব্যবহারের গুরুত্ব তা অস্বীকার করা যায় না। এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, হয়তো বিশেষ করে এডুকেশনাল ক্ষেত্রে এটার ব্যবহার খুব বেশি, স্পনের ক্ষেত্রে তো আছে। তো দেখো, এখন আমি সেই কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ এবং ইউজ নিয়ে আলোচনা করছি। আর আমার মনে হয় কি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা শোনো বা ওয়াচ করো, তাহলে তোমার জিনিসটা পুরোপুরি শেখা হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে। আমি এখানে ডিটেইলস একেবারে লিখে রেখেছি এবং তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি। আশা করছি তোমাদের একবারে বোঝা হয়ে যাবে। দেখো, এটা প্রথমটা হচ্ছে কি, ফার্স্ট কন্ডিশনাল অর ওপেন কন্ডিশনাল, যেটাকে বলে আমরা যেটাকে বলি ফার্স্ট কন্ডিশন অর ওপেন কন্ডিশন। তো এই কন্ডিশনগুলো কিরকম দেখো, ফার্স্ট কন্ডিশন অর ওপেন কন্ডিশন বা মুক্ত শর্ত, যা হলেও হতে পারে, এই ধরনের প্রধান বাক্যাংশ বর্ণিত ঘটনার অনেক অংশে নিয়ন্ত্রণ করে। এই ধরনের বাক্যাংশে একটি ভবিষ্যৎ ঘটনার উল্লেখ করা হয়, তবে এবং এত যে শর্ত থাকে তা পূরণ হতেও পারে, নাও হতে পারে, তবে শর্ত পূরণের সম্ভাবনা অনেক। এই শর্তকে এমনভাবে বিশ্লেষণ করা যায় যে এমন কাজ যদি করা হয় তবে অপর কাজটিও হতে পারে।
যে শর্ত থাকে তা ইফ যুক্ত। ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী ক্লজটি ফিউচার টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে যে জিনিসটা তোমরা বুঝতে পারছো বা আমি বুঝাতে চাচ্ছি, এখানে বলছি যে ফার্স্ট কন্ডিশনটা এটা এমন একটা শর্ত যেটা মুক্ত শর্ত বলে অভিহিত, বা এই ধরনের ঘটনাগুলো হলেও হতে পারে, মানে শর্ত যেটা থাকে ইফ কন্ডিশনের উপর যে শর্ত থাকে সেটা হয়তো পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে, তবে শর্ত পূরণের সম্ভাবনা অনেক। ওকে, এখন দেখো আমি উদাহরণ দিয়ে সেটা একটু বুঝাবার চেষ্টা করছি। দেখো এই ধরনের স্ট্রাকচার গুলো কিরকম থাকে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্লাস ফিউচার সার্টেনিটি বা নিশ্চয়তা অর্থে, অর্থাৎ এটা হলেও হতে পারে। আর কি বলছে, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, আই উইল নট কাম। কেমন, অর্থাৎ যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না অথবা আমি আসবো না। এখানে দুইটা সেন্টেন্সকে আমি একবার বোঝাবার চেষ্টা করেছি, সেখানে এখানে দুইটা সেন্টেন্স দিয়েছি। এবার দেখো, ইফ ইউ কাম আই শ্যাল গো উইথ ইউ, আই উইল বি হ্যাপি। এখানে দুইটা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্সটা কিরকম, ইফ ইউ কাম যদি তুমি আসো, আই শ্যাল গো উইথ ইউ আমি তোমার সঙ্গে যাব, অর্থাৎ এখানে যাওয়ার নিশ্চয়তা অনেকাংশেই আছে, এটা হলেও হতে পারে। আবার দ্বিতীয় সেন্টেন্সে কি বলছি, ইফ ইউ কাম আই উইল বি হ্যাপি, অর্থাৎ যদি তুমি আসো তাহলে আমি খুশি হব। ওকে, এবার দেখো, ইফ ইউ স্টাডি হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস তুমি পাস করবে। তাহলে এখানে সত্যটা কিরকম, সত্যটা হচ্ছে যদি তুমি পরিশ্রম করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, স্টাডি হার্ড কঠোর মানে কি খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করো বা লেখাপড়ার জন্য অধিক পরিশ্রম অনেক পরিশ্রম করো, তাহলে তুমি পাস করবে, ইউ উইল পাস। ওকে, এরপরে দেখো, ইফ প্রেজেন্ট প্লাস মে বা মাইট সম্ভাবনা বা অনুমতি বোঝাতে এবং ক্যান সামর্থ্য বোঝাতে ব্যবহৃত। একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে। ইফ যুক্ত সেন্টেন্সটা প্রথমত প্রেজেন্ট টেন্সে হলে এর পরে অংশে কি হতে পারে, মে হতে পারে বা মাইট হতে পারে। যদি প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট হয় বা প্রেজেন্ট টেন্সে হয়, পরবর্তীটা মাইট হতে পারে, পরবর্তীটা মে হতে পারে, এবং যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয় পরবর্তীটা মাইট হতে পারে। সম্ভাবনা বা অনুমতি বোঝাতে, তাহলে এখানে এই শব্দ দিয়ে কি বোঝায়, সাধারণত সম্ভাবনা বোঝায় অথবা অনুমতি বোঝায়। আবার ক্যান দিয়ে সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটি যেটাকে বলা হয়। ঠিক আছে, দেখ, ইফ ইউ ওয়ান্ট ইউ মে গো, অর্থাৎ যদি তুমি চাও তাহলে তুমি যেতে পারো। ইউ মে কাম উইথ মি, তুমি আমার সঙ্গে আসতে পারো। অর্থাৎ এখানেও দুইটা সেন্টেন্স, ইফ ইউ ওয়ান্ট ইউ মে, তুমি যদি চাও তাহলে তুমি যেতে পারো, অর্থাৎ এখানে তাকে অনুমতি দেওয়া হচ্ছে। আবার এখানে কি বলছে, ইফ ইউ ওয়ান্ট ইউ মে কাম উইথ মি, তুমি যদি তুমি চাও আমার সঙ্গে আসতে পারো, এখানেও অনুমতি দেওয়া হচ্ছে। ইফ ইউ রান ফাস্ট ইউ মে উইন, যদি তুমি কি খুব দ্রুত দৌড়াতে পারো, খুব জোরে দৌড়াতে পারো, তাহলে কি হবে, বা দৌড়াও, তাহলে তুমি কি করবে, সব সম্ভাবনা অর্থে এটা কি বোঝাচ্ছে, উইন, অর্থাৎ তুমি জয়ী হতে পারো, জয়ী হতে পারো, অর্থাৎ এখানে সম্ভাবনা রয়েছে যদি তুমি কি দ্রুত দৌড়াও, ইফ ইউ রান ফাস্ট। ওকে, এরপর দেখো, ইফ আই গেট অপরচুনিটি, যদি আমি সুযোগটা পাই, আই ক্যান প্রুভ মাইসেলফ ফিট, এখানে কি বোঝাচ্ছে, সামর্থ্য বোঝাচ্ছে। কি দিয়ে সামর্থ্য বোঝাচ্ছে, ক্যান দিয়ে। দেখো, আই ক্যান, অর্থাৎ ইফ আই গেট অপরচুনিটি, যদি আমি সুযোগটা পাই, আই ক্যান প্রুভ মাইসেলফ ফিট। এরপরটা দেখো, ইফ কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে হচ্ছে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, অর্থাৎ এটা সেন্টেন্সের স্ট্রাকচার বোঝাচ্ছি। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী ক্লজটা বা পরবর্তী সেন্টেন্সের অংশটা কি হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে।
এটা কোন ধরনের কন্ডিশন দেখো, অভ্যাসগত কর্ম, আবার স্বয়ংক্রিয় ফলাফল, অর্থাৎ এটা অটোমেটিকলি ঘটে থাকে, আর কিছু হচ্ছে অভ্যাসগত কর্ম বা বিজ্ঞানসম্মত সত্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। বিজ্ঞানসম্মত সত্য মানে কি, এটা একটা লজিক আছে, বিজ্ঞানসম্মত সত্য প্রকাশ করতে পারে, সেটা আমি উদাহরণের মাধ্যমে এখানে বোঝার চেষ্টা করছি। ইফ আই লাইক এ ইফ আই লাইক এ বুক আই বাই ইট, অর্থাৎ এটা আমার অভ্যাস। আমি যদি কোনো বই পছন্দ করি তাহলে সেটা আমি কি করি, আমি কিনি। এটা আমার একটা অভ্যাস, সেজন্য এখানে বলা হচ্ছে কি অভ্যাসগত কর্ম। অর্থাৎ আমি যখন দেখলাম কি কোনো একটা বই আমার পছন্দ হয়েছে, আমি সেটা কিনি, আই বাই। তো এটা হচ্ছে যে দেখো এখানে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, আবার আই বাই ইট এটাও প্রেজেন্ট টেন্স, অর্থাৎ দুইটাই প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অভ্যাসগত। আবার এখানে দেখো ইফ প্রাইস গেটস হায়ার ডিমান্ড ফল, স্বয়ংক্রিয় ফলাফল, অর্থাৎ যদি কি হয়, দ্রব্যমূল্য বেড়ে যায়, ইফ প্রাইস গেটস হায়ার, যদি উপরের দিকে উঠে বা ঊর্ধ্বমুখী হয় তাহলে চাহিদা কি হয়, নিম্নমুখী হয়। এটা একটা স্বয়ংক্রিয় ফল, ঠিক আছে, এটা অটোমেটিকলি হয়ে থাকে। এরপর দেখো ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইট বয়েলস, এটা বিজ্ঞানসম্মত উপায়, সত্য প্রকাশ, এটা একটা লজিক আছে, বিজ্ঞানসম্মত যুক্তি আছে। যদি পানিকে 100 সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয় তাহলে এটা কি হয়, এটা সিদ্ধ হয়, ইট বয়েলস। এরপর দেখো জিরো কন্ডিশন, ইফ প্রেজেন্ট ইম্পারেটিভ, অর্থাৎ জিরো কন্ডিশন গুলো কিরকম হয়ে থাকে, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পরবর্তীটা ইম্পারেটিভ হয়ে থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো আমরা পড়েছি, খেয়াল আছে নিশ্চয়ই, তোমাদের খেয়াল আছে যে যে সেন্টেন্স গুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, এখানে আদেশ, উপদেশ, নিষেধ এই ধরনের সেন্টেন্স গুলো থাকে। তো দেখো সহজ শর্তে পূরণযোগ্য কন্ডিশনাল ক্লজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলেও অপর ক্লজটি অর্থাৎ মেন ক্লজটির আদেশ বা নিষেধ অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে একটু আগে বলেছি যে সেন্টেন্স কি আদেশ, উপদেশ, নিষেধ এই ধরনের অর্থ প্রকাশ করে সেগুলো কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে সেগুলো কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে সেন্টেন্স গুলো শুরু হয়। তো এখানে দেখো এই ধরনের শব্দ আরোপিত বাক্যকে কি বলা হয়, জিরো কন্ডিশন বলা হয়। তাহলে এই ধরনের যে সেন্টেন্স গুলো আমরা পাই বা তোমরা পড়বে সেগুলো হচ্ছে কি জিরো কন্ডিশন। দেখো ইফ ইয়োর শার্ট ইজ ডার্টি, যদি তোমার শার্ট নোংরা হয়, ওয়াশ ইট, এটা ধুয়ে ফেলো। ইফ ইউ আর হাংরি ইট রাইস, যদি তুমি ক্ষুধার্ত হও ভাত খাও। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, ইউজ আমব্রেলা বা উই ইউজ আমব্রেলা। আনলেস শি আস্কস ইউ ডোন্ট টেল হার, এখানে আনলেস এর ব্যবহার বলা হচ্ছে। তো এখানে এই জিনিসগুলো না আমি আপাতত এখানে বাদ দিলাম। দেখো এরপর দেখো রিড কুইকলি ইফ ইউ ওয়ান্ট টু ফিনিশ টাইমলি, এখানে আবার দেখো কি যদি তুমি সময় মতো শেষ করতে চাও তাহলে কি করতে হবে, রিড কুইকলি, খুব দ্রুত পড়ো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে ইফটা ব্যবহার হচ্ছে মাঝখানে। ইফটা যদি তোমাদের আরেকটা কথা বলতে হয়তো ভুলে গেছিলাম, বা তোমরা হয়তো জানো আগে এই ধরনের ভিডিওতে আমি বলেছিলাম, ইফ যুক্ত সেন্টেন্সটা খেয়াল রাখতে হবে, ইফটা যদি প্রথমে শুরু হয়, ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু হয় তাহলে প্রথম সেন্টেন্সে বা প্রথম ক্লজের পরে একটা কমা বসে। কিন্তু ইফ যদি মাঝখানে থাকে, অর্থাৎ ইফ এর ব্যবহারটা যদি দুইটা বাক্যাংশের মাঝখানে চলে আসে তাহলে আর কোথাও কমা বসে না, শুধু লাইনের শেষে ফুল স্টপ বসে। স্টাডি হার্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট এ প্লাস, যদি তুমি এ প্লাস পেতে চাও তাহলে কি করতে হবে, স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, মন দিয়ে লেখাপড়া করো বা পরিশ্রম করে লেখাপড়া করো। ড্রিঙ্ক পিওর ওয়াটার ইফ ইউ ওয়ান্ট টু লিড এ হেলদি লাইফ, যদি
তুমি একটা স্বাস্থ্যকর জীবন পরিচালনা করতে চাও, তাহলে কি করবে? পরিষ্কার বা বিশুদ্ধ পানি পান করো। ইফ ইউ ফিল আনওয়েল, গো টু ডক্টর। যদি তোমার খারাপ লাগে, যদি তুমি খারাপ অনুভব করো, তাহলে ডাক্তারের কাছে যাও। অথবা ইফ ইউ ফিল আনওয়েল, টেক রেস্ট, বিশ্রাম নাও। যদি তোমার খারাপ লাগে বা খারাপ অনুভূত হচ্ছে, তাহলে তুমি বিশ্রাম নাও। আবার আরেকটাতে কি বলছি? ইফ ইউ ফিল আনওয়েল, ভিজিট এ প্লেস অফ হ্যাভিং ন্যাচারাল বিউটি। অর্থাৎ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, এই ধরনের কিছু জায়গায় তুমি, এই ধরনের একটা জায়গায় তুমি ঘুরে আসো বা ভ্রমণ করো, যদি তোমার খারাপ অনুভূত হয়। ওকে, এরপরে দেখো সেকেন্ড কন্ডিশন আর ইম্পারেটিভ বা ইমাজিনারি কন্ডিশন। এই কন্ডিশন গুলো কোন ধরনের একটু দেখো। এই ধরনের সেন্টেন্স গুলো কি ধরনের হয়? স্ট্রাকচার ইফ, সাবজেক্ট ওয়্যার, শুড বা কুড অথবা উড হয়ে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে এক্সটেনশনটা আসে। যেসব সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এর ইফ ক্লজের কাজটি ঘটা সম্ভব নয় বা বাস্তব তথ্যের বিরোধী, সেগুলোকে কি বলা হয়? সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এই জাতীয় কন্ডিশনাল ক্লজ বা ইফ ক্লজের সাবজেক্টের পর সকল পার্সন ও বি থাকলে তা ওয়্যার ব্যবহৃত হয়। এখানে খেয়াল রাখতে হবে এই ধরনের, বিশেষ করে দেখো ইফ সাবজেক্ট ওয়্যার, ইফ যুক্ত সেন্টেন্সটা সাবজেক্টের পর কি বসে? যে কোনো সাবজেক্টের পর ওয়্যার বসে, তারপরে কি বসবে? সাবজেক্ট হয়ে কুড হবে অথবা উড হয়ে এরপরে ভার্বের বেস ফর্ম হবে, তারপর বাকি অংশটা বসে যাবে। যেমন দেখো ইফ আই ওয়্যার ইউ, আই উড নট ডু দ্যাট। আমি যদি তুমি হতাম, তাহলে আমি কখনোই এরকম করতাম না, ওই রকম করতাম না। তাহলে দেখো এখানে আমি যদি তুমি হতাম, অর্থাৎ এটা কখনোই সম্ভব না, এই কাজটা ঘটা কখনোই সম্ভব না। আমি কখনো তুমি হতে পারবো না, বা তুমি কখনো আমি হতে পারবো না। এই ধরনের সেন্টেন্স গুলো কখনো ঘটা সম্ভব নয়। আর সে কারণে ইফ এর সাবজেক্টের পর কি বসে? ওয়্যার বসে। পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পর উড অথবা কুড বসিয়ে এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে, এরপর দেখো ইফ আই ওয়্যার এ রিচ ম্যান, আই কুড নট হেল্প দ্য পুয়ার। যদি আমি ধনী লোক হতাম বা ধনী মানুষ হতাম, আমি গরিবদের সাহায্য করতাম। যেহেতু আমি ধনী নয়, সেহেতু সাহায্য করতে পারিনি। অর্থাৎ এখানে এই ঘটনাটা ঘটা আর সম্ভব নয়, এটা অতীতের ঘটনা বা এটা একটা অসম্ভব ঘটনা, অবাস্তব ঘটনা যেটা। এরপরে কি বলছে? ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই, ফ্লাই, আই উড ফ্লাই। যদি আমি পাখি হতাম, তাহলে আমি কখনো পাখি হতে পারবো না, এটা অসম্ভব ঘটনা, অবাস্তব ঘটনা। তারপর কি হতাম? আই উড ফ্লাই। পরবর্তী সাবজেক্টের সাথে কি হয়েছে? সাবজেক্টের পর উড হয়েছে, এরপর ভার্বের বেস ফর্ম হয়েছে। এরপর দেখো ইফ পাস্ট, সাবজেক্ট এবং এরপরে কি বসছে? শুড, উড, কুড, মাইট ইত্যাদি বসতে পারে। এরপরে ভার্বে বেস ফর্ম হতে পারে, বেস ফর্ম হয় এবং পরবর্তী অংশটা বসে যায়, এক্সটেনশনটা বসে যায়। তো এটা কিরকম হয় দেখো, এটা হচ্ছে যে শুড বা উড সার্টেনিটি বা নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়, তবে উচিত অর্থে শুডকে পরিহার করা হয়। কি বলছে? কখনো যদি উচিত হয় সেখানে শুড বসানো হয় না, সেখানে দেখা যায় কি উড বসে। উড সামর্থ্য বা অ্যাবিলিটি অর্থে বোঝানো হয়। যখন কুড সামর্থ্য বা অ্যাবিলিটি বোঝাতে অর্থে ব্যবহার, যখন বোঝাবে তখন সে অর্থে ব্যবহৃত হয়। মাইট কোন অর্থে ব্যবহার হয়? সম্ভাবনা বা প্রবাবিলিটি অর্থে ব্যবহৃত হয়। এরপরে কি বলছে দেখো, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডেফিনিট হলে পরবর্তী ক্লজটি পাস্ট কন্ডিশনাল বা ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট টেন্স হয়। ওই সব বাক্যে কুড, উড, মাইট ব্যবহার করতে হয়। এবার এখানে একটা জিনিস লেখা হয়েছে, দেখো এটা তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, সে নামে জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে কি পাস্ট কন্ডিশন,
আবার বলছে কি ফিউচার ইন দ্য পাস্ট টেন্স। অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট টেন্স বলতে কি বুঝে, অর্থাৎ অতীতকালে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যেমন মনে করো আমি আজকে বসে একটা কথা বলছি, কালকে হয়তো আমি ঢাকা যাব, অর্থাৎ আজকে তার এই কথাটা বলছি প্রেজেন্ট, এটা কালকের কথা ভবিষ্যৎ। কিন্তু আমি আজকের কথাটা যদি 3 দিন পরে গিয়ে বলি বা 4 দিন পরে গিয়ে বলি, তাহলে আমার আজকের ঘটনাটা কি হয়ে গেল, পাস্ট হয়ে গেল। কিন্তু যেটা কালকের কথা বলছে সেটা ফিউচার, অর্থাৎ সেটা ফিউচার ইন দ্য পাস্ট টেন্স, অর্থাৎ অতীতের ভবিষ্যৎ বোঝাতে যেটা ব্যবহার করা হয়। ইফ ইউ কেম আই উড গো, নিশ্চয়তা অর্থাৎ তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। অর্থাৎ এখানে একটা নিশ্চয়তা ছিল, তোমার আসার উপর আমার কি যাওয়াটা নির্ভর করছিল। ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি উত্তরটা জানতাম, আই উড টেল ইউ, আমি তোমাকে বলতাম। তাহলে এখানেও কি বুঝাচ্ছে, নিশ্চয়তা বুঝাচ্ছে। এরপর কি বলছে দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ মাইট সাকসিড, সম্ভাবনা হতে, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে সফল হতে। ইফ ইউ হ্যাড পাওয়ার, ইফ উই হ্যাড পাওয়ার উই মাইট কন্ট্রোল অল এভিল সিচুয়েশনস, সম্ভাবনা বা প্রবাবিলিটি অর্থে। আমি কিন্তু সবগুলো বুঝি এখানে বাংলাটাও লিখে দিয়েছি কোনটা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না, একদম ক্লিয়ারলি বুঝে যাবে। যদি আমাদের ক্ষমতা থাকতো তাহলে আমরা সেই দুষ্ট কাজগুলো কি করতাম, নিয়ন্ত্রণ করতে পারতাম, খারাপ জিনিসগুলো, অথবা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতাম। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ কুড সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে তাহলে সফল হতে। এখানে সামর্থ্য বা অ্যাবিলিটি করতে বোঝানো হচ্ছে। এই ক্যান থাকলে কি, প্রথমে বলেছিলাম ক্যান থাকলে সেটা কুড হয়ে যায় পাস্ট টেন্স। ইফ আই হ্যাড এ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো, আই কুড হেল্প দ্য পুয়ার, এখানে কি সামর্থ্য বা অ্যাবিলিটি করতে বোঝানো হচ্ছে। ইফ আই গট এ ভিসা, যদি আমি একটা ভিসা পেতাম, আই কুড গো অ্যাব্রোড, তাহলে আমি কোথায় যেতাম, অ্যাব্রোডে চলে যেতাম বা বিদেশে চলে যেতাম। এরপর দেখো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনটা কিরকম, ইফ পাস্ট পারফেক্ট, ইফ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের গঠন প্রণালী নিশ্চয়ই তোমাদের জানা আছে। আমি এখানে একটু বলছি, সাবজেক্টের পরে হ্যাড হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, সাবজেক্টের পর হ্যাড হয় এবং এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে সাবজেক্ট, এই কন্ডিশনে কি হয়, ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কি হবে, পরবর্তী সাবজেক্টের পরে উড কুড মাইট, এরপরে কি বসবে, হ্যাভ। অর্থাৎ এখানে যে কোনো একটা মডেল ভার্ব বসে এরপরে কি বসবে, হ্যাভ বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এরপরে এক্সটেনশন হবে। এটাকে বলা হয় পারফেক্ট কন্ডিশন, এটাকে পারফেক্ট কন্ডিশনাল বলা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে এবং খেয়াল রাখবে, এই ধরনের স্ট্রাকচার দিয়ে এগুলো গঠন করতে হয়, বা এই ধরনের স্ট্রাকচার যে সেন্টেন্সে দেখবে সেই সেন্টেন্স মনে করবে কি পারফেক্ট কন্ডিশন। কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজটি এমন সত্য প্রকাশ করে যা অতীতকালে ঘটার কথা ছিল, কিন্তু যে শর্ত পূরণ হয়নি বলে এখন আর পূরণ হওয়া সম্ভব নয়। নিশ্চয় বুঝতে পারছো এখানে যে এমন একটা শর্ত প্রকাশ করছে, অতীতে এই ঘটনাটা ঘটার কথা ছিল কিন্তু সেই সময় সেটা পূরণ হয়নি, আর হয়নি বলে এটা আর এখন হওয়ার কোনো সম্ভাবনা নেই বা সম্ভব নয়। এইরূপ কন্ডিশনাল সেন্টেন্সকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বা ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাহলে এই সেন্টেন্সগুলো কি হতে পারে না, কখনো আর হবে না, এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের শর্তগুলো আর কখনো পূরণ হবে না। ইফ যুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে এবং পরবর্তী ক্লজটি পারফেক্ট কন্ডিশনাল হয়, তাহলে প্রথমে কি বলছি, ইফ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরবর্তী ক্লজটা পারফেক্ট কন্ডিশনাল হয়। এটা কোন ধরনের স্ট্রাকচার দেখো, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্সে কুড উড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়ে এক্সটেনশন বসে। ঠিক আগের মতো এখানে যে জিনিসটা বলেছিলাম সেটা আবার এখানে রিভিউ করেছি, কেন, এই যে স্ট্রাকচার ওয়াইজ দেখানোর জন্য। এখানে
আমি একটা ট্যাবলের মতো করে ফেলে যে একটা মানে স্ট্রাকচার করলাম। ইফ প্রথমে তো রইল, এরপরে সাবজেক্ট, তারপর হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অবজেক্ট, সাবজেক্ট, would have, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এক্সটেনশন। এটা আমার মনে তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। ইফ আই হ্যাড সিন হার, আই কুড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার। অর্থাৎ আমি যদি তার সাথে যদি আমার দেখা হতো, ইফ আই হ্যাড সিন হার, অথবা আমি যদি তাকে দেখতাম, তাহলে আমি এই ঘটনাটা, এই ব্যাপারটা তাকে বলতে পারতাম। ইফ ইউ হ্যাড ওন দ্য ম্যাচ, যদি তুমি এই ম্যাচে বা এই খেলায় জিততে, ইউ উড হ্যাভ বিন রিওয়ার্ডেড, তাহলে তুমি কি হতে পারতে, পুরস্কৃত হতে পারতে। তাহলে খেলাটা শেষ হয়ে গেছে, খেলাটায় তুমি জিততে পারোনি, সেজন্য তোমার পুরস্কার পাওয়াটা হয়নি। তাহলে এই ঘটনাটা আর ঘটার কোনো সম্ভাবনা নেই, সুতরাং পুরস্কার পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই ঘটনা আর ঘটবে না। এরপর দেখো এখানে এই ধরনের আরো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। ইফ আই হ্যাড সিন হার, তাহলে এটা এখানে আমি লিখে দিয়েছি, অর্থাৎ উপর যেটা স্ট্রাকচার অনুযায়ী এখানে দিয়েছিলাম এটা এখানে লিখে দিয়েছি। আবার এখানে দেখো ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার, একই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। যদি আমি তার মোবাইল নাম্বারটা জানতাম, আই উড হ্যাভ ফোন অর ইনভাইটেড হিম, আমি তাকে ফোন করতে পারতাম বা ফোন করতাম অথবা দাওয়াত করতাম। এরপরে আরেকটি কি আছে দেখো, থার্ড কন্ডিশনে যদি দেখা যায় কি এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লজটি হ্যাড কে সেন্টেন্সের প্রথমে বসিয়ে ইফ কে বাদ দিয়ে, এই ধরনের কিছু কিছু কন্ডিশনাল সেন্টেন্স আছে, আমরা এটা ব্যবহার করে থাকি। অনেক সময় এই ধরনের সেন্টেন্স গুলো করতে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ি যে ইফ তো নয় হ্যাড দিয়ে কিভাবে সেন্টেন্সটা শুরু হচ্ছে, আর হ্যাড বা হ্যাড দিয়ে শুরু হলে তো এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। এই ধরনের কিছু সেন্টেন্স আছে, সেগুলো এই ধরনের কন্ডিশনাল, যে হ্যাড কন্ডিশনালের মধ্যে বলতে পারো বা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারো। অর্থাৎ থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের আরেকটা পার্ট এটা। হ্যাড, এখানে কি বলছে, হ্যাড সাবজেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পারফেক্ট কন্ডিশনাল গঠন অনুযায়ী। হ্যাড ইউ আস্কড হিম, হি মাইট হ্যাভ হেল্পড মি, যদি তুমি তাকে, হ্যাড ইউ আস্কড হিম, যদি তুমি তাকে বলতে বা তাকে যদি জিজ্ঞেস করতে, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারত। তারপর কি, হ্যাড ইউ স্টাডিড ওয়েল ইউ উড হ্যাভ পাসড, যদি তুমি মনোযোগ ভালো করে লেখাপড়া করতে তাহলে তুমি হয়তো পাস করতে। এবার এখানে নোটটা একটু দেখো কি নোট দিচ্ছে। সবিনয়, অনুরোধ বা পোলাইট রিকোয়েস্ট বোঝাতে ইফ ইউ উইল, ইফ ইউ উড ব্যবহার করা হয়, তবে ইফ ইউ উড ব্যবহার করা অধিক বিনয় প্রকাশ করে। ইফ ইউ উইল দিলেও যা বোঝায়, ইফ ইউ উড দিলেও তা বোঝায়, কিন্তু ইফ ইউ উড দিলে তখন সেখানে কি বলে, অধিক বিনয়, মানে অনেক বেশি বিনয় প্রকাশ করে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে। এটা এরপরে কি, ইফ ইউ উড হেল্প মি আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ, অর্থাৎ তুমি যদি আমাকে সহযোগিতা করতে, ইফ ইউ উড হেল্প মি, যদি তুমি আমাকে সহযোগিতা করতে তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ হতাম। ওকে, এখানে শেষ। আশা করছি তোমাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি জিনিসটা যত সম্ভব পেয়েছি, যত উদাহরণ মানে যে কয়েকটা উদাহরণ দিয়েছি, এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আমার মনে হয় তোমরা জিনিসটা খুব ভালো করে বুঝে গেছো। আর যদি প্রথম পর্যায়ে বুঝতে তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো যে জিনিসটা প্রথম থেকে ভিডিওটা আরেকবার ওয়াচ করো, আর কি এরপরে আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানো, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।